করে দেন লিংক। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকের ফাইন্যান্স মেগা ম্যারাথন লাইভ ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ফাইন্যান্সের প্রথম পত্র চ্যাপ্টার 1। তার আগে আমাকে একটু শুরুতে জানিয়ে দাও সাউন্ড এবং ভিডিও সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, একটু সবাই জানিয়ে দাও। সাউন্ড এবং ভিডিও সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা একটু জানিয়ে দাও। আমি দেখতে পাচ্ছি, প্রথমে দেখতে পাচ্ছি সোয়াইব উদ্দিন তোহাকে, ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে যুক্ত হয়েছো এবং কে কোন জায়গা থেকে লাইভটা দেখছো আমাকে সেটা একটু জানিয়ে দাও। পাশাপাশি আমি নিজে একবার ক্লাসটা শেয়ার করে দিই যাতে বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দিতে পারি, সবাই একসাথে আমরা ক্লাসটা করব। ওকে, বাকিরা একটু কে কোথা থেকে যুক্ত হয়েছে আমাকে জানিয়ে দাও। তোমাদের ব্যবসায় সংগঠন পরীক্ষার পর এবার হচ্ছে গ্রুপ সাবজেক্ট, সর্বশেষ গ্রুপ সাবজেক্ট হচ্ছে আমাদের ফাইন্যান্স। আমাদের ফাইন্যান্সের পালা। ফাইন্যান্সে কিন্তু প্রথম পত্রে A+ তোলা খুবই সহজ। কীভাবে সহজ স্যার? ফাইন্যান্সে কীভাবে A+ সহজে তোলা যাবে? কারণ ফাইন্যান্স হচ্ছে ম্যাথ, একটা থিওরি, বাকি 4টা অধ্যায় হচ্ছে ম্যাথ। ম্যাথ হলে তোমার নাম্বার কাটার কোনো ওয়ে নাই, ম্যাথে নাম্বার কাটার কোনো সুযোগ নেই, একদম ফুল টু ফুল নাম্বার দেওয়া যাবে। সো ফাইন্যান্স প্রথম পত্রে A+ তোলা কিন্তু খুবই ইজি। আমি তাবাসসুম জাহানকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। তারপর দেখতে পাচ্ছি রাধিহা আক্তারকে, ওয়ালাইকুম আসসালাম। কে কোথা থেকে যুক্ত হয়েছে জানাও এবং একটু ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদের মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও সবাই একবার করে। আমিও একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। ওকে, কেমন আছেন স্যার? আমি অনেক অনেক ভালো আছি, তোমরা কেমন আছো জানাও। যেহেতু ফাইন্যান্সের আগে বন্ধ পেয়েছো বলে যে পড়বো না এরকম না, আমরা আস্তে আস্তে যদি একটা অধ্যায় শেষ করে রাখি পড়ার লোডটা কিন্তু অনেক কমে যাবে। ঠিক আছে, আমাদের অধ্যায় কয়টা আছে? অধ্যায় আছে হচ্ছে স্যার প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, 5টা অধ্যায়। এর মধ্যে 4টা ম্যাথ, তার মানে ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে, MCQ পড়তে হবে, অনেক কাজ আছে। সো আমরা বন্ধের সময়টাকে একটু কাজে লাগাই। ওকে, তাবাসসুম জাহান ধন্যবাদ, বন্ধুদের মেনশন করে দিয়েছে, বাকিরা একটু মেনশন করে দাও এবং ক্লাসটা একটু শেয়ার করে দাও, একবার করে নিজের ওয়ালে শেয়ার করে দাও। স্যার আমরা আজকে কি পড়বো? আজকে আমরা হচ্ছে প্রথম অধ্যায়টা ভালো করে কমপ্লিট করব, এরপর আমরা তৃতীয় অধ্যায়ে যাবো, আস্তে আস্তে যাবো, ধাপে ধাপে আগাবো। প্রথম অধ্যায় হচ্ছে অর্থায়নের সূচনা, ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্স। এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল অধ্যায়, কিন্তু এই অধ্যায় থেকে খুব ছোট ছোট জিনিস থেকেই প্রশ্ন আসে। যেমন অর্থায়নের কার্যাবলী থেকে প্রশ্ন আসে, অর্থায়নের নীতি থেকে প্রশ্ন আসে, অর্থায়নের লক্ষ্য থেকে প্রশ্ন আসে। তাহলে তুমি এই অধ্যায় থেকে জাস্ট কিছু কনসেপ্ট পড়লে ইজিলি আনসার করতে পারবা, একদম সহজে আনসার করা যাবে এই অধ্যায় থেকে। স্যার এখান থেকে প্রশ্ন কয়টা আসতে পারে? এখান থেকে তো একটা সিকিউ থাকবেই, কিন্তু স্যাররা 2টা সিকিউ দিয়ে দিতে পারে, 2টা সিকিউ দিয়ে দিতে পারে, স্যারদের উপর ডিপেন্ড করবে। এবং স্যার 2 থেকে 3টা MCQ থাকবে। যদি 2টা সিকিউ দেয় 22 থেকে 23 নাম্বার তোমার এই অধ্যায়ে, আর যদি একটা সিকিউ দেয় তাহলে 12 থেকে 13 নাম্বার একটা অধ্যায়ে। একদম সহজ অধ্যায়টা, যে স্কিপ করার মতো কোনো অধ্যায় নেই, সহজ একটা অধ্যায়, আমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো। ওকে রেডি স্যার? এবার আমরা শুরু করি। তাহলে আমি প্রথমে তোমাদের বেসিক পড়াবো, তারপর MCQ CQ 2টা সলভ করে দিব, অর্থাৎ কোনো সমস্যা থাকবে না, তুমি আমার সাথে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকলেই হবে। ওকে জি স্যার। ভাইয়া কেমন আছেন? MD জুনায়েদ, আমি অনেক অনেক ভালো আছি, তোমরা কেমন আছো জানাও। এবং বাকিরা কই স্যার? বাকিদের দেখতে পাচ্ছি না কেন? ওকে তাহলে স্যার আমরা শুরু করি, একদম বেসিক থেকে শুরু করতেছি। ল্যাটিন শব্দ, ফিনিশ থেকে ইংরেজি ফাইন্যান্স শব্দটির উৎপত্তি হয়েছে। তাহলে MCQতে যদি আসে ফাইন্যান্স শব্দটির উৎপত্তি কোথা থেকে? ফিনিশ থেকে। ফিনিশটা কোথা থেকে এসেছে? এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে অর্থায়ন বা অর্থসংস্থান। অর্থায়ন কাকে বলে? সৃজনশীলের ক নাম্বারে, যে কোনো সৃজনশীলের ক নাম্বারে আসতে পারে। অর্থায়ন কাকে বলে? অর্থায়ন বলতে কি বুঝো? প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা, সংস্থান, ব্যবহার এবং নিয়ন্ত্রণ।
সম্পর্কীয় যাবতীয় কার্যাবলীকে অর্থায়ন বলে। অর্থায়ন মানে যে একটা কাজ না, অর্থায়ন মানে অনেকগুলো কাজ। তহবিল সংগ্রহ করা, তহবিল বন্টন করা, তহবিল বিনিয়োগ করা, এই সবগুলো কাজকে আমরা বলি অর্থায়ন। এই যে দেখো, আমার প্রতিষ্ঠানে অর্থের পরিকল্পনা করতে হবে, অর্থটা কোথা থেকে আমরা সংগ্রহ করব, সংস্থান করতে হবে, সে অর্থটা কোথায় ব্যবহার করব এবং অর্থটা কিভাবে নিয়ন্ত্রণ করব, সে সম্পর্কিত যাবতীয় কার্যাবলীকে আমরা বলবো অর্থায়ন। অর্থাৎ কোন উৎস থেকে কি পরিমাণ তহবিল সংগ্রহ করে কোথায় কিভাবে বিনিয়োগ করা হলে কারবারে সর্বোচ্চ মুনাফা হবে, সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে অর্থায়ন। এখন তোমরা যারা যারা এখানে লাইভে রয়েছে তোমরা একটা একটা বলো। স্যার ভাই আপনি এমডি জুনায়েদ বলছে, ভাই আপনি বিয়ে করছেন? কি মনে হয় এমডি জুনায়েদ? আমি এখনো ছোট, বুঝছো, নাবালক, এখন 18 বছর হয় নাই, বিয়ের সময় হয় নাই। ভাই পিডিএফ পাবো? হ্যাঁ হ্যাঁ, পিডিএফ পেয়ে যাবা। রাধিকা আক্তার, পিডিএফ পেয়ে যাবা। একটু মনোযোগ দাও। তোমরা সবাই একটা একটা অর্থায়নের উৎস বলো। আমি কোথা থেকে টাকা সংগ্রহ করতে পারি বলো তো স্যার। আমরা কোথা থেকে টাকা সংগ্রহ করতে পারি? ওকে, আমি দেখতে পাচ্ছি হাসান মোহাম্মদ মুফাসসেলকে, ওয়ালাইকুম আসসালাম। এখন একজন একটা উৎসের নাম বলো তো, কোথা থেকে আমরা টাকা সংগ্রহ করতে পারি? আমরা বন্ধু বান্ধব থেকে টাকা সংগ্রহ করতে পারি, এগুলো হচ্ছে সব উৎস, টাকা সংগ্রহের উৎস। আমরা ব্যাংক থেকে ঋণ নিতে পারি, আমরা আত্মীয় স্বজন থেকে টাকা নিতে পারি। তাহলে বন্ধু, ব্যাংক, আত্মীয় স্বজন, তারপর এনজিও থেকে আমরা টাকা নিতে পারি, এনজিও। তারপর নিজস্ব তহবিল থেকে আমরা টাকা সংগ্রহ করতে পারি। এই যে আমি এতগুলো লিখলাম, এগুলো সব কি? এগুলো হচ্ছে আমাদের ফাইন্যান্সের কি স্যার? এগুলো হচ্ছে আমাদের সব উৎস, অর্থায়নের উৎস। যেখান থেকে টাকা সংগ্রহ করা যাবে এটাকে বলা হয় অর্থায়নের উৎস। হ্যাঁ, এই যে তাসনিম কারিমা বলছে ব্যাংক থেকে, তাহলে আমরা এগুলো থেকে টাকা সংগ্রহ করতে পারি। তাহলে এই টাকাটা সংগ্রহ করে কীভাবে ব্যবহার করব, কোথায় কাজে লাগাবো, এই সবগুলোকে আমরা বলতেছি অর্থায়ন। আশা করি অর্থায়নের সংজ্ঞাটা তোমরা বুঝে গিয়েছো। এরপর আসি অর্থায়ন সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো তুমি এমসিকিউতে পেতে পারো। অর্থায়ন বলতে কি বোঝায় স্যার? অর্থায়ন হচ্ছে যেটা আমরা বললাম তহবিল সংগ্রহ এবং এর ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে বোঝায়। তুমি একদম শর্টকাটে এটা লিখে দিতে পারো কোতে অর্থায়ন কাকে বলে, মনে না থাকলে। অর্থায়ন অর্থের প্রবাহকে নিয়ন্ত্রণ করে। অর্থের প্রবাহ কিন্তু দুইটা, একটা হচ্ছে অর্থের আন্তঃপ্রবাহ, আর একটা হচ্ছে অর্থের বহিঃপ্রবাহ। একদম ভালো করে শিখে নাও। একটা হচ্ছে অর্থের আন্তঃপ্রবাহ আর একটা হচ্ছে বহিঃপ্রবাহ। আন্তঃপ্রবাহ মানে কি স্যার? আন্তঃপ্রবাহ মানে ব্যবসায় টাকা আসা, আর বহিঃপ্রবাহ মানে ব্যবসা থেকে কি টাকা চলে যাওয়া। তাহলে অর্থায়ন আমাদের কি করে? অর্থের প্রবাহকে নিয়ন্ত্রণ করে। অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকা শক্তি বলা হয়। অর্থ ছাড়া ব্যবসা চলবে না, সেজন্য অর্থায়ন হচ্ছে ব্যবসায়ের মূল চালিকা শক্তি। অর্থায়ন প্রক্রিয়া একজন ব্যবসায়ীকে তহবিল সংগ্রহের সঠিক উৎস নির্বাচন, তহবিল বিনিয়োগের সঠিক ক্ষেত্র নির্বাচনে সহায়তা করে। এই হচ্ছে অর্থায়নের প্রথম ধারণা, যে 4-5 লাইন আমাদের অবশ্যই বুঝতে হবে। আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। অর্থায়ন কাকে বলে, অর্থায়ন কি। এরপর আসি স্যার ব্যবসায় অর্থায়ন, কনসেপ্ট অফ বিজনেস ফাইন্যান্স। ব্যবসা অর্থায়ন বলতে কি বোঝায়? ব্যবসা অর্থায়ন বলতে বোঝায় হচ্ছে সহজ কথায়, একদম ইজি, ব্যবসার জন্য অর্থ সংগ্রহ করাকে বলে ব্যবসা অর্থায়ন। এই যে সাধারণত ব্যবসার জন্য অর্থ সংগ্রহ করা বলে ব্যবসা অর্থায়ন। আমি একটা নতুন ব্যবসা করতে যাচ্ছি, এই ব্যবসার জন্য আমার কি লাগবে? টাকা লাগবে। টাকাটা আমার কাছে নাই, সংগ্রহ করতে হবে। তাহলে ব্যবসার জন্য টাকা সংগ্রহ করাকে কি বলে? ব্যবসায় অর্থায়ন। এই আমার ব্যবসা অর্থায়নের মূল উদ্দেশ্য কি? আমি এগুলো কেন করতেছি স্যার? আমার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। ব্যবসায় অর্থায়ন ব্যবসায়ের তহবিল সংগ্রহ এর ব্যবস্থাপনা সাথে জড়িত। আমি শুধু টাকা সংগ্রহ করলে হবে না, টাকাটা কোথায় বিনিয়োগ করলে আমি সর্বোচ্চ মুনাফা পাবো সেটাও আমাকে দেখতে হবে। ব্যবসা অর্থায়নের মাধ্যমে ঝুঁকি ও আয়ের মধ্যে সমন্বয় করে তহবিল বিনিয়োগ করা হয়। ঝুঁকি ও আয়ের মধ্যে কীভাবে সমন্বয় করবো স্যার? আমাদের ফাইন্যান্স অনুযায়ী দেখো, যে প্রকল্পে ঝুঁকি বেশি সেই প্রকল্পে মুনাফাও বেশি। ঝুঁকি বেশি মানে হচ্ছে মুনাফা বেশি, আর ঝুঁকি কম মানে হচ্ছে কি? মুনাফা কম। ঝুঁকি কম মানে হচ্ছে আমাদের মুনাফা কম। তাহলে আমি ঝুঁকির সাথে সমন্বয় করে কি করব? তহবিল বিনিয়োগ করব। আমার যদি বেশি মুনাফা লাগে আমি বেশি ঝুঁকি নিব, আর আমার যদি কম মুনাফা লাগে আমি কম ঝুঁকি নিব। এটা হচ্ছে আমাদের ব্যবসায় অর্থায়ন। আচ্ছা, আমাকে তোহা জিজ্ঞেস করছে অর্থায়ন আর অর্থের মধ্যে সম্পর্ক কীরকম? অর্থায়ন আর অর্থের মধ্যে, অর্থায়ন মানে হচ্ছে অর্থটা সংগ্রহ করা, ওদের মধ্যে সম্পর্ক এটাই। অর্থ সংগ্রহ করাকে আমরা বলি অর্থায়ন। ধরো আমার বর্তমানে আমি একটা বিজনেস দিতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি সবজি বিক্রি করতে যাচ্ছি,
আমার 5,000 টাকা লাগবে, 5,000 টাকা হচ্ছে অর্থ। সেই অর্থগুলো কোথা থেকে কালেক্ট করব? ব্যাংক থেকে নিব, বন্ধু থেকে নিব, নাকি আত্মীয় স্বজন থেকে নিব? যার থেকে নিই না কেন টাকাটা কালেক্ট করাকে বলে অর্থায়ন। বুঝতে পারছি? এটা হচ্ছে অর্থ এবং অর্থায়নের মধ্যে সম্পর্ক। আর আমরা এতক্ষণ আলোচনা করলাম এটা হচ্ছে ব্যবসায় অর্থায়ন, ব্যবসার জন্য টাকা সংগ্রহ করা, ব্যবসা কোথায় বিনিয়োগ করবো, টাকাটা কোথায় বিনিয়োগ করলে ঝুঁকি বেশি আয় বেশি, অথবা ঝুঁকি কম আয় কম, এই সব কিছু সিদ্ধান্ত নেওয়াকে বলে ব্যবসায় অর্থায়ন। এরপর আসে অর্থায়নের ধরন। এই টপিকটা থেকে প্রশ্ন আসবে সিকিউ। সো আমরা এই টপিকটার পাশে লিখে রাখবো হচ্ছে সিকিউ, সৃজনশীল। এখান থেকে প্রশ্ন আসবে। নেচার অফ ফাইন্যান্স, এখানে আমরা 5 প্রকারের অর্থায়ন শিখব, 5 ধরনের অর্থায়ন। প্রথমটা হচ্ছে দেখো পারিবারিক অর্থায়ন। নাম দেখে কি মনে হচ্ছে? অবশ্যই এখানে পরিবার রিলেটেড আছে, আমাদের পরিবারের সবাই এই অর্থায়নটা ফলো করে। পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ করে সে আয় কীভাবে ব্যবহার করলে পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল হয় তা নির্ধারণ করা হয়। আমাদের সবার পরিবারে হিসাব নিকাশ হয় না? মনে করো আমাদের পরিবারের ইনকাম হচ্ছে 50,000 টাকা, আমরা হিসাব করে ফেলি 15,000 টাকা বাসা ভাড়া, 10,000 টাকা খাওয়ার খরচ, 5,000 টাকা স্কুলের বেতন, 5,000 টাকা কোচিংয়ের বেতন, আর 5,000 টাকা ঘুরতে যাব, 2,000 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা শপিং। আমরা ভাগ করে ফেলছি কিন্তু ইনকাম কত খরচ কত। তাহলে পরিবারের আয়ের উৎসটা কিভাবে কোথায় ব্যবহার করলে আমাদের সবার জন্য ভালো হবে, পরিবারের জন্য ভালো হবে, এটাই হচ্ছে পারিবারিক অর্থায়ন। পরিবারের অর্থটা কোথায় খরচ করলে সবার মঙ্গল হবে, আয় কোথা থেকে হচ্ছে, ব্যয় কোথা থেকে হচ্ছে, এই সবগুলো যেখানে আলোচনা করবো সেটা হচ্ছে পারিবারিক অর্থায়ন। তুমি উদ্দীপক পড়লে বুঝবা, ওইখানে পরিবার সম্পর্কে বলা হবে, পরিবারের আয়ের উৎস খরচ কোথায় করতেছে। তারপর গ নাম্বারে তোমাকে বলবে উদ্দীপকে কোন ধরনের অর্থায়নের কথা বলা হয়েছে, তাহলে এটা হচ্ছে পারিবারিক অর্থায়ন। পরিবার যেখানে উল্লেখ থাকবে উদ্দীপকে সেটা হচ্ছে পারিবারিক অর্থায়ন। ক্লিয়ার? একটু বলো তো স্যার বুঝছি কিনা? ফাইন্যান্স ক্লাস কখন হবে স্যার, কোন সময় হবে? ফাইন্যান্স ক্লাসের রুটিন দেওয়া হবে এবং ফাইন্যান্স ক্লাসের আগে তোমাদের কি পেজে, আমাদের পেজ আপডেট দেওয়া হয়, একদিন আগে আপডেট দেওয়া হয় যে আগামীকাল 4টা 5টা 6টা 7টায় ফাইন্যান্স ক্লাস হবে। ওকে, নুসরাতিমা যুক্ত হয়ে গিয়েছে। ওয়ালাইকুম আসসালাম নুসরাতিমা। এবার আমাকে একটু জানা পারিবারিক অর্থায়নটা বুঝছি কিনা স্যার, সহজেই বুঝে নিলাম কিনা পারিবারিক অর্থায়ন। পারিবারিক অর্থায়নটা যদি আমরা বুঝে থাকি স্যার, সরকারি অর্থায়ন আমরা আলোচনা করব। এগুলো কিন্তু সৃজনশীল সলভ করলে কাজে লাগবে। তোমাকে আমি সৃজনশীল সলভ করাবো, দেখবা যেখান থেকে প্রশ্ন আসে। সরকারি অর্থায়ন, এখন সরকারি অর্থায়নটা কেমনে চিনবো স্যার? চেনার ওয়ে কি সরকারি অর্থায়ন সেটা একটু দেখো। ক্লিয়ার স্যার? সৃষ্টি দাস বলছে ক্লিয়ার, তুষি বিশ্বাস বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ। বাকিটা জানাবা। সরকারি অর্থায়ন, সরকারের বার্ষিক ব্যয় কোন খাতে কি পরিমাণ হবে, সেই অর্থ কোন খাত থেকে সংগ্রহ করা যাবে তা সরকারি অর্থায়নে আলোচনা করা হয়। এখন আমাদের জানতে হবে সরকারের ইনকামটা কোথা থেকে হয়। দেখো আমি যদি তোমাদের বলি, সরকারের ইনকাম হয় হচ্ছে আমাদের ট্যাক্স আর ব্যাট থেকে। সরকার আমাদের থেকে ট্যাক্স নেয়, আমাদের থেকে ব্যাট নেয়, এটা হচ্ছে সরকারের আয়। এখন সরকার এই টাকাগুলো কোথায় ব্যয় করে? আমাদের পিছনে ব্যয় করতেছে। যেমন দেখো, সরকার রাস্তাঘাট করে দিচ্ছে আমাদের, তারপর সরকারি হাসপাতাল আছে ওইখানে টাকা দিচ্ছে, সরকার সেতু করে দিচ্ছে, ব্রিজ করে দিচ্ছে, ওইখানে টাকা দিচ্ছে, তারপর সরকারি স্কুল, সরকারি বিশ্ববিদ্যালয় ওইখানে টাকা দিচ্ছে, আমাদের উন্নয়নের জন্য টাকাগুলো খরচ করতেছে। তাহলে সরকার কোথা থেকে আয় করবে, কোথায় খরচ বা ব্যয় করবে, এই সবগুলো যেখানে আলোচনা করা হয় ওইটা হচ্ছে সরকারি অর্থায়ন। সরকারের আয় ব্যয় যেখানে আলোচনা করা হয়, উদ্দীপকে তুমি দেখবা ওইখানে সরকার কোথা থেকে ইনকাম করতেছে, কোথায় ব্যয় করতেছে, বিভিন্ন খাত সম্পর্কে বলা আছে। তখন আমি বুঝে নিব সেটা হচ্ছে সরকারি অর্থায়ন। আর পরিবারের আয় ব্যয় নিয়ে কথা বলে সেটা হচ্ছে পারিবারিক অর্থায়ন। একদম সহজ না? একদম সহজে আনসার করা যাবে কিনা স্যার? অবশ্যই একদম সহজে আনসার করা যাবে, বুঝছি স্যার। তাহলে পারিবারিক অর্থায়নে গেল, সরকারি অর্থায়নে গেল। তারপর আমরা আলোচনা করবো হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। এগুলো মুছে দিই। এই যে আমি তোমাদের এখানে উদাহরণ দিচ্ছি, অনেক সময় আলোচনা করতেছি, এগুলো দেখবো অনেক সময় এমসিকিউতে চলে আসবে। আন্তর্জাতিক অর্থায়ন এটা কেমনে চিনব স্যার? আন্তর্জাতিক অর্থায়নে আমদানি ও রপ্তানি, এই যে দেখো মেইন পয়েন্ট চলে আসছে, আমদানি ও রপ্তানি খাতগুলো নিয়ে আলোচনা করা হয় এবং আমদানি রপ্তানি ঘাটতির ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আন্তর্জাতিক অর্থায়ন মানে কি? এক দেশ থেকে অন্য দেশে আমদানি করব অথবা রপ্তানি করব। তার মানে উদ্দীপকে যখন আমি দেখব আমদানি রপ্তানি, এক দেশ থেকে আরেক দেশে আমদানি রপ্তানি করতেছে, তাহলে চোখ বন্ধ করে সেটা কোন ধরনের অর্থায়ন? আন্তর্জাতিক অর্থায়ন। তোমাদের বই এগুলো এত বড় বড় করে দেওয়া আছে, কিন্তু আমি এখানে 2 লাইনে নিয়ে আসছি কনসেপ্টটা বোঝার জন্য। আমি যখন উদ্দীপকে দেখব এক দেশ থেকে অন্য দেশে আমদানি হচ্ছে রপ্তানি হচ্ছে এবং গ নাম্বারে জিজ্ঞেস করছে কোন ধরনের অর্থায়ন,
এটা হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। তাহলে আমদানি রপ্তানি করার জন্য অবশ্যই আমাদের টাকা লাগবে, ঠিক আছে। আমরা এক দেশ থেকে অন্য দেশে কি করব, রপ্তানি আমদানি করব অথবা ঋণ নিব, আন্তর্জাতিকভাবে হবে সেটা। তাহলে আমি বুঝে নিব সেটা হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। আশা করি তোমরা আন্তর্জাতিক অর্থায়নটা বুঝে গিয়েছো। জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে আমাদের কয়টা অর্থায়ন শেষ স্যার? 3টে অর্থায়ন। পারিবারিক অর্থায়ন, এরপর হচ্ছে আমরা পড়ছিলাম হচ্ছে সরকারি অর্থায়ন, তারপর হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। 4 নম্বর অর্থায়নটা কি স্যার? 4 নম্বর অর্থায়ন হচ্ছে ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় অর্থায়ন মানে কি? ব্যবসার জন্য টাকা সংগ্রহ করাকে বলা হয় ব্যবসায় অর্থায়ন। কিসের জন্য? ব্যবসার জন্য। এই যে অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যবসা অর্থায়ন। মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসা প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে তাকে ব্যবসা অর্থায়ন বলে। ওই যে বললাম আমি ব্যবসা করবো, ব্যবসা করার জন্য টাকা কালেক্ট করতে হবে, কোন উৎস থেকে নিব, কোথায় বিনিয়োগ করব, কোথা থেকে বিনিয়োগ করলে বেশি মুনাফা হবে, ব্যবসার জন্য টাকা সংগ্রহ করা, সেই টাকা কোথায় কোথায় ব্যয় করব, এই সবগুলোকে বলা হয় ব্যবসায় অর্থায়ন। তার মানে উদ্দীপকে তোমাকে বুঝতে হবে ব্যবসার জন্য টাকা কালেক্ট করতেছে, ব্যবসার টাকাটা ইনভেস্ট করতেছে, যেখান থেকে মুনাফা বেশি হবে সেখানে ইনভেস্ট করতেছে, এটাই হচ্ছে ব্যবসায় অর্থায়ন। সহজে বোঝা যাবে না স্যার? আমার মতো কনসেপ্ট করে পড়লে তুমি উদ্দীপকে ইজিলি আনসার করতে পারবা। এরপর হচ্ছে অব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন, 5 নাম্বার এবং সর্বশেষ। অব্যবসায় প্রতিষ্ঠান মানে কি? যে প্রতিষ্ঠানগুলো ব্যবসা করতে আসে নাই, যেমন এতিমখানা, মাদ্রাসা, মসজিদ, মন্দির, বৃদ্ধাশ্রম, এগুলো কি ব্যবসা করতে আসছে? সরকারি হাসপাতাল, সরকারি বিদ্যালয়, এগুলো ব্যবসা করতে আসে নাই। তাহলে এই যে দেখো, মুনাফা অর্জনের উদ্দেশ্যে যারা পরিচালিত না হয়ে সেবা প্রদানের উদ্দেশ্যে পরিচালিত হয় তাদেরকে অব্যবসায় প্রতিষ্ঠান বলে। যেমন এতিমখানা, রেড ক্রিসেন্ট, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে অব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন। তার মানে আমি উদ্দীপক পরে বুঝে যাব, এই যে উদাহরণ এগুলো দেওয়া থাকবে, এতিমখানা, রেড ক্রিসেন্ট, হাসপাতাল, ওরা কি করবে স্যার? টাকা সংগ্রহ করবে পরিচালনার জন্য। এই যে যেমন এতিমখানার টাকার উৎস কি স্যার? দান, আমরা যেটা দান করি, ঠিক আছে। এই যে তারপর রেড ক্রিসেন্ট, এগুলো হচ্ছে বিভিন্ন মানুষ সহায়তা করে এগুলাকে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ওদেরকে সরকার সহায়তা করে পরিচালনার জন্য। আর ওদের মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন নয়, মানুষকে সেবা দেওয়া। এটা হচ্ছে অব্যবসায় প্রতিষ্ঠান। আমাদের অর্থায়ন শেষ। 5 প্রকার অর্থায়ন আমরা পড়ে ফেললাম। সে 5 প্রকারগুলো কি কি? অব্যবসায় প্রতিষ্ঠান অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, পারিবারিক অর্থায়ন। ক্লিয়ার? অর্থায়নের প্রকারভেদ শেষ। এবার এখান থেকে প্রশ্ন আসলে তুমি নিজে পারবা, একদম সহজে পারবা। এরপর আমরা আলোচনা করবো হচ্ছে অর্থায়নের কার্যাবলী। অর্থায়নের কার্যাবলী থেকে সৃজনশীল আসবে, এটার পাশেও তোমরা লিখে রাখো সিকিউ, এটার পাশে লিখে রাখো সিকিউ, এখান থেকে সৃজনশীল আসবে। অর্থায়নের কার্যাবলী প্রথমে আমাদের জানতে হবে অর্থায়নের কার্যাবলী কয়টা স্যার? 1টা, 2টা, 3টা, 4টা। অর্থায়নের কার্যাবলী হচ্ছে 4টা। কার্যাবলী মানে হচ্ছে কাজ। তার মানে এমসিকিউতে যদি আসে অর্থায়নের কার্যাবলী কয়টি? অর্থায়নের কার্যাবলী হচ্ছে 4টি। প্রথম কার্যাবলীটি কি দেখি স্যার? প্রথম কার্যাবলী হচ্ছে তহবিল সংগ্রহ, দ্বিতীয় কার্যাবলী হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত, তৃতীয় কার্যাবলী হচ্ছে স্বল্প মেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, চতুর্থ কার্যাবলী হচ্ছে তহবিল বন্টন। তার মানে প্রতিটা কাজ আমাকে ভালোভাবে বুঝতে হবে, কারণ সৃজনশীলে জিজ্ঞেস করবে উদ্দীপকে অর্থায়নের কোন কার্যাবলীর কথা বলা হয়েছে, এখান থেকে যে কোনো একটা আনসার হবে। এখন ওর ভিতর কি আছে এগুলো জানলে আমি বুঝবো, আনসার করতে পারবো। তাহলে ওর ভিতর কি আছে সেটা বুঝতে হবে। এবার আমরা একটা একটা আলোচনা করব। প্রথম কার্যাবলীর মধ্যে কি আসে দেখো? তহবিল সংগ্রহ। অর্থায়নের প্রথম কার্যাবলী তহবিল সংগ্রহ। এভাবেই এমসিকিউ আসতে পারে, প্রথম কার্যাবলী, শেষ কার্যাবলী। প্রথম কার্যাবলী তহবিল সংগ্রহ, শেষ কার্যাবলী তহবিল বন্টন। স্যার তহবিল সংগ্রহ মানে কি? প্রথম থেকে আলোচনা করতেছি। তহবিল মানে টাকা, টাকা সংগ্রহকে বলে তহবিল সংগ্রহ। অর্থায়নের প্রথম কাজ তহবিল সংগ্রহ করা, সাধারণত চলতি বা দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য। স্বল্পমেয়াদী উৎস, স্থায়ী বা বড় অঙ্কের ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদী উৎস থেকে তহবিল সংগ্রহ করা হয়। আমার প্রতিষ্ঠানটা আমাকে ডেলি ডেলি চালাতে হচ্ছে, ধরো প্রতিদিনের কস্ট, আমার প্রতিষ্ঠানের প্রতিদিনের খরচ হচ্ছে 1 লক্ষ টাকা, অনেক বড় প্রতিষ্ঠান, সবগুলো মিলে 1 লক্ষ টাকা খরচ হয়। তাহলে আমার এই যে ছোট ছোট ডেলি 1 লক্ষ টাকা লাগবে, এই টাকাটা সংগ্রহ করার জন্য আমি স্বল্পমেয়াদী উৎস ইউজ করব। স্বল্পমেয়াদী উৎস মানে যেখান থেকে আমি 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছরের ভিতর ঋণ নিব, সেটা হচ্ছে স্বল্পমেয়াদী উৎস, বা কারো থেকে ধার নিব। এবার আমার বড় অঙ্কের টাকা লাগতেছে, আমি জমি কিনবো, আমার 10 কোটি টাকা লাগবে। তাহলে 10 কোটি টাকাকে আমি 3 মাসের জন্য নিব, টাকাটা দিতে পারবো না। বড় অঙ্কের টাকা লাগলে তখন আমি কি দীর্ঘমেয়াদী উৎস থেকে ঋণ নিব, তখন আমি 10 কোটি টাকা 10 বছরের জন্য ঋণ নিব। 10 বছর, 20 বছর, 15 বছর।
তাহলে অল্প টাকা লাগলে স্বল্প মেয়াদী উৎস থেকে টাকা নিব, বেশি টাকা লাগলে দীর্ঘমেয়াদী উৎস থেকে টাকা নিব। এই যে আলটিমেটলি আমি কিন্তু টাকায় সংগ্রহ করতেছি, এটাকে বলে তহবিল সংগ্রহ। উদ্দীপক পরে যখন তুমি দেখবা আমরা কোনো কিছুর জন্য টাকা সংগ্রহ করতেছি এবং প্রশ্ন করতেছে অর্থায়নের কোন কার্যাবলী, চোখ বন্ধ করে সেটা হচ্ছে অর্থায়নের তহবিল সংগ্রহ কার্যাবলী। বুঝছি স্যার? কনসেপ্ট ক্লিয়ার একদম? স্যার কীভাবে সিকিউর উদ্দীপক আসবে এগুলো নিয়ে একটা উদাহরণ দেন। এই যে স্যার উদাহরণ দিলাম কীভাবে উদ্দীপক আসবে, এরপর তো একদম উদ্দীপক সহ সলভ করে দিব, তখন আরও ক্লিয়ার হয়ে যাবা, তাই না স্যার? আরহাম, কনসেপ্ট ক্লিয়ার স্যার? অর্থায়নের প্রথম কার্যগুলি বুঝে গেছি, তহবিল সংগ্রহ। আর আমি প্রতিটা উদাহরণ দেওয়ার ট্রাই করি অল টাইম, বুঝিয়ে দেওয়ার সময় উদাহরণ দিলে একটু ভালো বুঝে, আমরা জানি স্টুডেন্টরা উদাহরণ দিলে ভালো বুঝে। 2 নম্বর কার্যাবলী মূলধন বাজেটিং সিদ্ধান্ত। মূলধন বাজেটিং সিদ্ধান্তের মধ্যে কি কি আছে স্যার? এটা তো একটা অধ্যায়, এটা হচ্ছে কোনটা অধ্যায় স্যার? 8ম অধ্যায়, মূলধন বাজেটিং। তাহলে মূলধন বাজেটিং কাকে বলে? দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণকে বলে মূলধন বাজেটিং। ধরো আমি কোনো একটা প্রকল্পে 5 বছর বা 10 বছর বা 15 বছরের জন্য ইনভেস্ট করতে চাচ্ছি, তাহলে 5 বছর 10 বছর 15 বছর এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী, লং টার্ম, এটাকে বলে মূলধন বাজেটিং। সাধারণত দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। মূলধন বাজেটিংয়ের পদ্ধতি যেগুলো আমরা 8ম অধ্যায়ে ম্যাথ করব, ARR গড় মুনাফার হার, মূলধন ফেরতকাল PPP, নিট বর্তমান মূল্য NPV, আন্ত আয়ের হার IRR, এগুলো হচ্ছে মূলধন বাজেটিংয়ের কাজ। এই ম্যাথগুলো বের করে আমি সিদ্ধান্ত নিব আমি কি এখানে বিনিয়োগ করব নাকি করব না, বিনিয়োগ করলে ইনকাম হবে নাকি হবে না, লাভ হবে নাকি হবে না। তাহলে অর্থায়নের দ্বিতীয় কাজ হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত। এই মূলধন বাজেটিং সিদ্ধান্ত যদি ভুল হয় প্রতিষ্ঠানের ক্ষতি হবে। তাহলে আমি কেমন বুঝবো স্যার উদ্দীপক পরে এটা মূলধন বাজেটিং? তার মানে আমি উদ্দীপক পরে দেখবো এখানে 5 বছর 10 বছর 15 বছর বা লং টাইমের জন্য ইনভেস্ট করতে চাচ্ছে। আমি যখন উদ্দীপক পরে দেখবো এখানে কেউ একজন ইনভেস্ট করতে যাচ্ছে, সে সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে এখানে 15-20 বছরের জন্য বিনিয়োগ করবে, তাহলে আমার মাথায় চলে আসবে আচ্ছা অনেক বছরের জন্য বিনিয়োগ করতেছে, লং টার্মের জন্য বিনিয়োগ করতেছে, দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করতেছে, তার মানে এটা তো কার্যাবলী হচ্ছে মূলধন বাজেটিং। বুঝছি স্যার? এটা হচ্ছে মূলধন বাজেটিং। 3 নম্বর আসি স্যার। 3 নম্বর হচ্ছে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। এটা হচ্ছে অর্থায়নের তৃতীয় কার্যাবলী। স্বল্পমেয়াদী সম্পদ কোনগুলো? আমাদের অ্যাকাউন্টিংয়ের ভাষায় যেগুলোকে বলে চলতি সম্পদ, ওই যেমন মজুদ পণ্য, নগদ টাকা, দেনাদার, প্রাপ্য হিসাব, এগুলো হচ্ছে আমাদের জন্য সম্পদ। এই সম্পদগুলোকে আমাদের কী করতে হবে? ম্যানেজ করতে হবে। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বলতে চলতি ব্যবস্থাপনাকে বোঝায়। দেখো আমার প্রতিষ্ঠানে এগুলো আমাকে প্রতিদিন ম্যানেজ করতে হয়। মজুদ পণ্য, প্রতিদিন আমার গোডাউনে মজুদ পণ্য কত আছে, প্রত্যেক দিন নগদ টাকার লেনদেন করতে হয়, দেনাদার থেকে টাকা আদায় করতে হয়। তার মানে ব্যবসা পরিচালনার জন্য এই ছোটো ছোটো সম্পদগুলো আমাকে ডেলি ম্যানেজ করতে হয়, ম্যানেজ করে চলতে হয়। এই ছোটো ছোটো সম্পদগুলোকে ম্যানেজ করা বলে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। বুঝতে পারছি? আমি যখন উদ্দীপক দেখব কোনো একটা প্রতিষ্ঠান নগদ অর্থ, দেনাদার এগুলাকে কি করতেছে? ম্যানেজ করতেছে, নিয়মিত ব্যবস্থাপনা করতেছে, কারণ এগুলো নিয়মিত করতে হয়। তাহলে আমি ধরে নিব এটা হচ্ছে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা অর্থায়নের কার্যাবলীর মধ্যে। এরপর হচ্ছে আমাদের সর্বশেষ স্যার তহবিলও তো দীর্ঘমেয়াদে আছে, তাইলে আলাদা করব কেমনে? অর্থায়নের প্রথম কাজ তহবিল সংগ্রহ। তহবিল সংগ্রহ মানে টাকা সংগ্রহ করা। আর মূলধন বাজেটিং আমি তো ইনভেস্ট করতেছি, যে ইনভেস্ট ওইখান থেকে টাকা সংগ্রহ করতেছি, এখানে ইনভেস্ট করতেছি। টাকা সংগ্রহ মানে তহবিল সংগ্রহ, আর কোথাও ইনভেস্ট করার জন্য সিদ্ধান্ত নিচ্ছি, সেটা হচ্ছে মূলধন বাজেটিং। বুঝছি স্যার? এরপর অর্থায়নের 4 নম্বর কার্যাবলী। 4 নম্বর কার্যাবলী হচ্ছে তহবিল বন্টন বা লভ্যাংশ সিদ্ধান্ত। এখানে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি আমার শেয়ার হোল্ডারদেরকে কতটুক তহবিল দিব, কতটুক লভ্যাংশ দিব। শেয়ার হোল্ডারদের কী পরিমাণ লভ্যাংশ বন্টন করতে হবে, তহবিল বন্টন সংক্রান্ত আর্থিক ব্যবস্থাপককে সিদ্ধান্ত নিতে হবে। ধরো এই বছর আমার প্রতিষ্ঠানে 10 কোটি টাকা মুনাফা হয়েছে, এখন আমি আর্থিক ব্যবস্থাপক, আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি সিদ্ধান্ত নিলাম আচ্ছা 5 কোটি টাকা আমি ব্যবসায় রেখে দিব, সঞ্চিত তহবিলে সঞ্চয় করে রাখবো বিপদ আপদের জন্য। বাকি 5 কোটি টাকা আমি বন্টন করে দিব শেয়ার হোল্ডারদের মধ্যে। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম নিট মুনাফার কতটুকু রেখে দিব, কতটুকু বন্টন করে দিব। এই সিদ্ধান্ত নেওয়াকে বলে তহবিল বন্টন ও লভ্যাংশ সিদ্ধান্ত। উদ্দীপকে তুমি দেখবা একটা প্রতিষ্ঠানে এত এত টাকা মুনাফা হয়েছে, ওরা সিদ্ধান্ত নিচ্ছে সব টাকায় বিনিয়োগ করে দিবে, ওরা সিদ্ধান্ত নিচ্ছে সব টাকায় দিয়ে দিবে শেয়ার হোল্ডারদের, ওরা সিদ্ধান্ত নিচ্ছে শেয়ার হোল্ডারদের টাকা কম দিবে। এইরকম সিদ্ধান্ত নেওয়ার জন্য যে কাজটা করা হয় সেটাকে বলে তহবিল বন্টন বা লভ্যাংশ সিদ্ধান্ত।
আশা করি 4টা অর্থায়নের কার্যাবলী ক্লিয়ার। একটু মন থেকে বলো 4টা অর্থায়নের কার্যাবলী তুমি ভালোভাবে বুঝতে পারছো কিনা, কোনোদিন ভুলবা কিনা। সে 4টাগুলো কি কি? স্যার তহবিল বন্টন, লভ্যাংশ সিদ্ধান্ত, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, মূলধন বাজেটিং সিদ্ধান্ত, তহবিল সংগ্রহ। বুঝছি। উদ্দীপক পরে এই 4টা থেকে যে কোনো একটা আনসার হবে যখন জিজ্ঞেস করবে অর্থায়নের কার্যাবলী থেকে। আশা করি আমরা ক্লিয়ার। তারপর চলে আসি স্যার আর একটা হট টপিক, সেটা হচ্ছে অর্থায়নের নীতিসমূহ। এখান থেকে 3 স্টার দিয়ে লেখা রাখো, সিকিউ আসবে 3 স্টার, 1 স্টার, 2 স্টার, 3 স্টার। তার মানে আমি তোমাকে 3-4টা টপিক যেগুলো পড়াচ্ছি ওগুলো থেকে আসবে। প্রথমে পড়াইছি আমাদের অর্থায়নের প্রকারভেদ, এরপর পড়াইছি অর্থায়নের কার্যাবলী, 3 নম্বরে পড়াচ্ছে অর্থায়নের নীতিসমূহ। এখানে স্যার আমরা 3টা নীতি শিখবো। কয়টা নীতি? 3টা নীতি। আমরা মূলত অর্থায়নের 3টি নীতি নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে তারল্য ও মুনাফা নীতি, আরেকটা হচ্ছে ঝুঁকি ও মুনাফা নীতি, এবং সর্বশেষ হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি। তাহলে 3টা নীতি নিয়ে আমরা এখানে আলোচনা করব। এমনকি এখান থেকে এমসিকিউ কীরকম হয় দেখো, নিচের কোনটি অর্থায়নের নীতি নয়, এই টাইপের এমসিকিউ পাবা তুমি বোর্ড কোয়েশনে। তাহলে 3টা নীতি তো পেয়ে গেলাম স্যার, এবার 3টা নীতি একটু আলোচনা করলে ভালো হয়, সহজে একটু বুঝিয়ে দিলে ভালো হয়। তাহলে আমরা সহজেই 3টা নীতি একটু বোঝার ট্রাই করি। প্রথমে হচ্ছে তারল্য ও মুনাফা নীতি। একবারে বুঝে যাবে, একটু মনোযোগ দাও, একবারে তুমি বুঝে যেতে পারবা। ঠিক আছে স্যার, প্রথমে আলোচনা করবো হচ্ছে তারল্য ও মুনাফা নীতি। তারল্য মানে মনে রাখবো নগদ টাকা, অলওয়েজ তারল্য মানে নগদ টাকা। তারল্য ও মুনাফা উভয়ের মধ্যে সমন্বয় সাধন করে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের নীতিকে তারল্য ও মুনাফা নীতি বলে। তাহলে ক নাম্বারে জিজ্ঞেস করলে এটা লিখে দিবা, তারল্য মুনাফা নীতি কাকে বলে। প্রতিষ্ঠানে তারল্য বৃদ্ধি পেলে মুনাফা কম হয়, তারল্য মানে নগদ টাকা, এবং তারল্য হ্রাস পেলে মুনাফা বৃদ্ধি পায়। তারল্য ও মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। নগদ টাকা এবং মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক। ধরো এটা নগদ টাকা, এটা মুনাফা, নগদ টাকা বাড়লে এটা কমে, নগদ টাকা কমলে এটা বাড়ে, এই যে আপ ডাউন, ওদের মধ্যে বিপরীত সম্পর্ক। একটু চিন্তা করো, তারল্য বৃদ্ধি মানে নগদ টাকা বৃদ্ধি। আমি যদি আমার হাতে বেশি নগদ টাকা রেখে দিই, ধরো আমার হাতে এখন 10 লক্ষ টাকা আছে, এই 10 লক্ষ টাকা আমি সিন্ধুকে তালা মেরে রেখে দিলাম, তাহলে নগদ টাকা আমার কাছে এখন অনেক আছে, নগদ টাকা বৃদ্ধি পাইছে। এই টাকা আমি কোথাও ইনভেস্ট করতেছি না, কারণ আমি সিন্ধুকের ভিতর তালা মেরে রেখে দিছি। তাহলে নগদ টাকা বৃদ্ধি, বিনিয়োগ হ্রাস, আমি কোথাও ইনভেস্ট করতেছি না, বিনিয়োগ না করলে মুনাফা পাবো না। তার মানে আমার হাতে নগদ টাকা বেড়ে গেলে বিনিয়োগ করতে পারবো না, মুনাফা কম হবে। আচ্ছা ঠিক আছে, এরপর আমি সিন্ধুক থেকে টাকা বের করে বিনিয়োগ করে ফেলছি, তারল্য কমে গেছে। তারল্য কমে যাওয়ার ফলে বিনিয়োগ বেড়ে গেছে, আমার মুনাফা বেড়ে গেছে। এই যে দেখো, তারল্য হ্রাস মুনাফা বৃদ্ধি, আবার তারল্য বৃদ্ধি মুনাফা হ্রাস, বিপরীত সম্পর্ক। তার মানে আমি বেশি টাকা হাতে রাখলে মুনাফা কম হবে, আর হাতে কম টাকা রাখলে মুনাফা বেশি হবে। এটাই হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি। তাহলে আমাদের কী করতে হবে? সমন্বয় করতে হবে, হাতে ক্যাশ টাকাও রাখতে হবে, আবার মুনাফা যেন হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য বজায় রাখা হলো তারল্য ও মুনাফা নীতি। স্যার উদ্দীপকে কেমনে বুঝবো? উদ্দীপক আসবে কিভাবে? উদ্দীপক তোমাকে বলবে, উদ্দীপকের একটা এক্স প্রতিষ্ঠান সমস্ত টাকা বিনিয়োগ করে দিয়েছে, তার হাতে নগদ টাকা নেই এবং ব্যবসায় পরিচালনা করতে পারছে না। আচ্ছা, বিনিয়োগ বেশি করছে, মুনাফা বেশি হচ্ছে, কিন্তু হাতে নগদ টাকা নাই। অথবা এরকম বলবে, একটি প্রতিষ্ঠান তারল্য বেশি রাখে, যার কারণে তার প্রতিষ্ঠানে মুনাফা দিন দিন কমে যাচ্ছে, হাতে নগদ টাকা বেশি আছে, বিনিয়োগ করতেছে না, মুনাফা হচ্ছে না। তাহলে আমি বুঝে যাবো এটা হচ্ছে তারল্য মুনাফা নীতি। তারল্য বেশি, মুনাফা কম, তারল্য কম, মুনাফা বেশি, এই দুইটার মধ্যে সামঞ্জস্য করাই হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি। আশা করি ক্লিয়ার। আশা করি তারল্য বনাম মুনাফা নীতি শেষ আপনাদের। সৃজনশীলের গ নাম্বারে আনসার করতে হবে, আবার এখান থেকে এমসিকিউ আসবে যে তারল্য মুনাফার মধ্যে সম্পর্ক কেমন, তারল্য বৃদ্ধি পেলে একটি প্রতিষ্ঠানে কি হয়, তারল্য হ্রাস পেলে একটি প্রতিষ্ঠানে কি হয়। এবার আসি স্যার 2 নম্বর নীতি, ঝুঁকি ও মুনাফা নীতি। এটাও অনেক সহজ, এটাও অনেক সহজ। মুখস্থ না করে কনসেপ্ট ক্লিয়ার করলে তুমি জীবনে বলবা না, আমার বিশ্বাস এটা। ঝুঁকি ও মুনাফা নীতি। ঝুঁকি ও মুনাফা উভয়ের মধ্যে সমন্বয় সাধন করে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করার নীতিকে ঝুঁকি ও মুনাফা নীতি বলে। ঝুঁকি ও মুনাফার মধ্যে ধনাত্মক বা সমমুখী সম্পর্ক বিদ্যমান। কিছুক্ষণ আগে আমি যেটা পড়াইছি সেখানে বলছি
তারল্য মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক, কিন্তু এখন দেখো ঝুঁকি ও মুনাফার মধ্যে সমমুখী বা ধনাত্মক সম্পর্ক। এই যে পজিটিভ সম্পর্ক ওদের মধ্যে। পজিটিভ সম্পর্ক মানে কি জানো? ও বাড়লে ও বাড়বে, ও কমলে ও কমবে, পজিটিভ সম্পর্ক। আর নেগেটিভ হলে উল্টাপাল্টা হয়ে যায়। তাহলে স্যার দেখো অধিক ঝুঁকি অধিক মুনাফা নির্দেশ করে। ঝুঁকি বেশি মানে মুনাফা বেশি, আর ঝুঁকি কম মানে মুনাফা কম। ও বেশি হলে ও বাড়বে, ও কম হলে ও কমবে। তাহলে ঝুঁকি ও মুনাফার মধ্যে সমন্বয় করা হচ্ছে ঝুঁকি ও মুনাফা নীতি। আমার প্রতিষ্ঠানের যদি অনেক বেশি টাকা থাকে আমি বেশি ঝুঁকি নিব, বেশি ঝুঁকি নিলে বেশি মুনাফা পাবো। আমার প্রতিষ্ঠানের অবস্থা যদি খারাপ হয়, টাকা পয়সা না থাকে, তাহলে আমি ঝুঁকি কম নিব, রিস্ক বেশি নেওয়া যাবে না। ঝুঁকি কম নিলে মুনাফা কম হবে। তাহলে ঝুঁকি বেশি মুনাফা বেশি, ঝুঁকি কম মুনাফা কম, এটাকে আমরা বলতেছি ঝুঁকি ও মুনাফা নীতি। ওকে, তারপর আমাদের সর্বশেষ নীতি, সেটা হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি। এটা আমাদের সর্বশেষ নীতি। এই অধ্যায় কিন্তু তেমন কিছু নাই, এই তিনটে নীতি বলা আর দুইটা লক্ষ্য বলে দেখবা যে অধ্যায় শেষ। তারপর তুমি সিকিউ এমসিকিউ আমার সাথে সলভ করতে পারবা। পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি, সেজন্য আগে বেসিকটা পড়ে দিচ্ছি। পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি বলতেছে যে নীতির আলোকে ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকি বন্টন ও হ্রাসের উদ্দেশ্যে সকল মূলধন একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করলে তাকে পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি বলে। এবার এটা আমরা বুঝে নিই। সেম আমার হাতে 10 লক্ষ টাকা আছে, আমি শুধু উদাহরণ দিই, আমার হাতে 10 লক্ষ টাকা আছে, কিন্তু আসলে নাই, এত টাকা নাই আমার হাতে, থাকলে ভালো হতো। তাহলে 10 লক্ষ টাকা ধরে নিলাম আছে, আমার হাতে অপশন আছে, একটা হচ্ছে এ প্রকল্প, এটা হচ্ছে এ প্রকল্প। আমি কি করলাম, এই 10 লক্ষ টাকা পুরো এ প্রকল্পে বিনিয়োগ করে দিলাম, পুরো এ প্রকল্পে 10 লক্ষ টাকা বিনিয়োগ করে দিলাম। এখন এখান থেকে অর্থাৎ রিস্ক বেশি নিছি, এটা যদি লাভ হয় আমি লাভ হবো, এটা যদি লস হয় আমি পুরো পথে বসে যাব, ফকির হয়ে যাব। তার মানে এখানে প্রচুর ঝুঁকি। আমার এক বন্ধু আমাকে বলল, তুই একটা প্রকল্পে বিনিয়োগ না কর, অনেকগুলো প্রকল্পে বিনিয়োগ কর। যেমন এখানে হচ্ছে আমাদের এ প্রকল্প, বি প্রকল্প, সি প্রকল্প, ডি প্রকল্প, ই প্রকল্প। তো আমি আমার বন্ধুর কথা অনুযায়ী এখানে 2 লক্ষ, এখানে 2 লক্ষ, এখানে 2 লাখ, এখানে 2 লাখ, এখানে 2 লাখ, 5 দুগুণে 10 লাখ টাকা ইনভেস্ট করলাম। এখন আমি যদি এটা থেকে মুনাফা নাও পাই, এটাতেও না পাই, কিন্তু 3টা থেকে তো মুনাফা হচ্ছে, অর্থাৎ আমার লসটা কাভার হয়ে যাচ্ছে। তাহলে পোর্টফোলিও বৈচিত্র্য নিতে বলতেছে একটা প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করলে তোমার ঝুঁকিটা কমে যাবে। এখানে যদি তুমি 2টা থেকে লস খাও আর 3টা থেকে কাভার করে ফেলতে পারবা লসটা। তাহলে পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি মানে আমি একটা প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করব, সেটা হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি। আর উদ্দীপকে তোমাকে দিবে, উদ্দীপকে কি করবে স্যার, না থাকায় ভালো হয়েছে, নাহলে স্যার আপনি স্যার বড় লোক হয়ে যেতেন আর আমাদের পড়াতনও না। নুসরাতিমা বলতেছে না থাকলে ভালো হতো। নুসরাতিমা আমি কষ্ট পেলাম, তোমাদের দোয়া করা উচিত ছিল স্যার 10 লাখ টাকা হয়ে যাবে সামনে। 10 লাখ টাকা হলে পড়াবো, না হলে পড়াবো, এর চেয়ে বেশি হলে পড়াবো। পড়ানোটা আসলে ভালো লাগে, ওই যে বলে না প্যাশন। আচ্ছা এবার আসি, তাহলে একটা প্রকল্পে বিনিয়োগ না করে আমরা একাধিক প্রকল্পে বিনিয়োগ করব। তোমরা উদ্দীপকে কীভাবে পাবা? 2জন বন্ধু আছে, একজন বন্ধুর একটা দোকানে যদি 1 রকম মাল বিক্রি করে, আরেক বন্ধু একটা দোকানে 10-20 রকম মাল বিক্রি করে। তার মানে ওই বন্ধুরা পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি ফলো করতেছে, একটা না অনেকগুলো প্রোডাক্ট রাখছে, বৈচিত্র্যায়ন আরও একটা প্রোডাক্ট রাখছে, ওর চেয়েও বেশি সফল হবে। এই টাইপের প্রশ্নগুলো আসা হচ্ছে কোথায়, আমাদের সিকিউতে। তাহলে নীতি শেষ, আমাদের নীতি ক্লিয়ার, 3টা নীতির কাজ শেষ, 3টা নীতি পরে ফেললাম, পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি, ঝুঁকি ও মুনাফা নীতি, তারল্য মুনাফা নীতি। এবার আমাদের সর্বশেষ টপিক অর্থায়নের লক্ষ্য, গোল অফ ফাইন্যান্স। এখান থেকে সৃজনশীল আসে এবং এটাই অধ্যায়ের লাস্ট টপিক সিকিউ। দেখো তুমি আমাকে জাস্ট কতক্ষণ 35 মিনিট সময় দিচ্ছ, 35 মিনিট আমি তোমাকে একটা অধ্যায় ক্লিয়ার করে দিচ্ছি ইজিলি। তাহলে অর্থায়নের প্রথম লক্ষ্য হচ্ছে কি, দেখো মুনাফা সর্বাধিকরণ। 2টা লক্ষ্য আছে। মুনাফা সর্বাধিকরণ মানে কি, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে মোট মুনাফার পরিমাণ সর্বাধিক করার প্রক্রিয়াকে মুনাফা সর্বাধিকরণ বলে। এটি অর্থায়নের স্বল্পমেয়াদী লক্ষ্য। এই যে এটা আছে এমসিকিউতে, অর্থায়নের স্বল্পমেয়াদী লক্ষ্য কোনটি, মুনাফা সর্বাধিকরণ। আমি শর্ট টাইমে চাইবো সবচেয়ে বেশি মুনাফা ইনকাম করতে। আমি একটা ব্যবসা দিচ্ছি, তো আমি চাইবো প্রচুর মুনাফা আসুক আমার কাছে, তাড়াতাড়ি মুনাফা ইনকাম করে আমি 4-5 বছর পর ব্যবসাটা চালাবো না, বন্ধ করে দিব। তাহলে যখন আমার টার্গেট থাকবে আমি প্রচুর মুনাফা অর্জন করব স্বল্প মেয়াদে অল্প সময়ের মধ্যে, সেটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ। আর সম্পদ সর্বাধিকরণ মানে কি স্যার, কোনো কোম্পানি বা ফার্মের শেয়ারের মূল্য সর্বাধিকরণ বা নিট বর্তমান মূল্য সম্পদ সর্বাধিকরণকে বলে। এটি অর্থায়নের মূল লক্ষ্য বা দীর্ঘমেয়াদী লক্ষ্য। এমসিকিউতে আসবে অর্থায়নের দীর্ঘমেয়াদী লক্ষ্য কি বা মূল লক্ষ্য কি, সেটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। ঠিক আছে স্যার,
স্যার 10 লাখ টাকা হলে আমাদের ট্রিট দিবেন, অবশ্যই ট্রিট দেবো তোমাদের ডিসকাউন্ট খাওয়াবো। একটা ডিসকাউন্ট আইসক্রিম আছে না, যেটা বেশি ট্রেন্ডে চলতেছে, ওইটা খাওয়াবো। পড়াইলে আপনি বিলিয়ন হয়ে যান স্যার, পড়াইয়ে হ্যাঁ বিলিয়নার হয়ে যাব ইলন মাস্কের মতো। এই যে আমি এখন ইলন মাস্কের উদাহরণ দিব সম্পদ সর্বাধিকরণে। তাহলে সম্পদ সর্বাধিকরণটা কি? এই যে বর্তমানে সবচেয়ে কোটিপতি হচ্ছে কি? ইলন মাস্ক, আমরা সবাই চিনি। এরপর আস্তে আস্তে আসে মুকেশ আম্বানি ইন্ডিয়ার, ওকে আমরা সবাই চিনি। কোটিপতি সবাইকে কিন্তু আমরা ভালো চিনি। তারপর কি আছে? ফেসবুকের নির্মাতা, ঠিক আছে, মার্ক জুকারবার্গ, উনিও। এখন ধরে নিলাম ইলন মাস্ক হচ্ছে বিশ্বের সবচেয়ে কোটিপতি, 300 কত বিলিয়ন ডলারের মালিক। ওর থেকে এত টাকা ক্যাশ টাকা আছে? 320 বিলিয়ন ডলার কি একদম বস্তা ভরে টাকা রেখে দিয়েছে? না, ও সবচেয়ে কোটিপতি মানে হচ্ছে ওর শেয়ারের দাম এখন সবচেয়ে বেশি। ওর কোম্পানির শেয়ার হচ্ছে স্পেস এক্স, টেসলা, এগুলা। ওর শেয়ারের দাম এখন সবচেয়ে বেশি, শেয়ারের দাম বেশি, সেজন্য ও সবচেয়ে বেশি কোটিপতি। এখন ওর শেয়ারের দাম যদি কমে যায়, ও রাতারাতি ফকির হয়ে যাবে। ও শেয়ারের দাম বেশি বলেও বিশ্বের সবচেয়ে কোটিপতি, ও শেয়ারের দাম কমে গেলে ও একদম বিলিয়নের থেকে ফকির হয়ে যাবে। তার মানে শেয়ারের দাম বাড়ানোকে বলে সম্পদ সর্বাধিকরণ। একটা কোম্পানি চায় সবসময় তার শেয়ারের দাম বাড়ুক। তাহলে একটা কোম্পানির শেয়ার ধরো এই বছর হচ্ছে 2020 সালে হচ্ছে একটা কোম্পানির শেয়ার 10 টাকা, ও চাইবে 2025 সালের মধ্যে ও শেয়ারের দাম যেন 10 লক্ষ টাকা হয়ে যায়। কয় লক্ষ? 10 লক্ষ টাকা হয়ে যায়। তাহলে এই যে ওর কোম্পানির শেয়ারের দাম 10 লক্ষ টাকা হয়ে গেলে ওর কোম্পানিটা একদম হাইয়েস্টে চলে যাবে। তাহলে শেয়ারের দাম বৃদ্ধি করাকে বলে সম্পদ সর্বাধিকরণ। বুঝছি? শেয়ারের দাম বাড়ানোকে বলে সম্পদ সর্বাধিকরণ। ক্লিয়ার? একটু আমাকে কনফার্ম করো ক্লিয়ার কিনা স্যার? স্যার ধীরে ধীরে মুকেশ আম্বানি হয়ে যাবেন। কোনটা বেশি উত্তম স্যার? এই দুইটা থেকে সম্পদ সর্বাধিকরণ উত্তম, সবচেয়ে ভালো হচ্ছে সম্পদ সর্বাধিকরণ, সেজন্য এটা হচ্ছে মূল লক্ষ্য। সম্পদ সর্বাধিকরণটা আবার বোঝেন স্যার। সম্পদ সর্বাধিকরণ মানে শেয়ারের মূল্য বাড়ানো। একটা কোম্পানির শেয়ারের দাম ছিল 2020 সালে 10 টাকা, 25 সালে ও চাইবে ও শেয়ারের দাম হয়ে যাক 10 লক্ষ টাকা। 10 টাকা থেকে 10 লক্ষ টাকা মানে ও শেয়ারের দাম বেশি, মানে ও কোম্পানির সম্পদ বেশি। শেয়ারের দাম যত বাড়বে কোম্পানির সম্পদ তত বাড়বে। সেই জন্য একটা কোম্পানি চাই তার শেয়ারের দামটা যেন বেড়ে যাক, এটাই হচ্ছে মূল লক্ষ্য। এই যে দেখো, এটি অর্থায়নের মূল লক্ষ্য বা দীর্ঘমেয়াদী লক্ষ্য। তাড়াতাড়ি টাকা ইনকাম করতে চাইলে মুনাফা সর্বাধিকরণ, আর আমি যদি আমার কোম্পানি শেয়ারের দাম বাড়াতে চাই ওইটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। আশা করি বুঝছি স্যার। এরপর আমাদের কাজ শেষ, এবার আমরা সিকিউ এবং এমসিকিউ সলভে যাব। দেখি তোমরা পারো কিনা। রেডি সবাই সিকিউ এবং এমসিকিউ সলভের জন্য? সিকিউ এবং এমসিকিউ সলভের জন্য রেডি কিনা? আমি প্রথমে তোমাদের আনসারগুলো দেখে দিই, তোমরা আনসার দেখে ফেলো। অনেক বেশি দুষ্ট তোমরা অনেক বেশি দুষ্ট, সেজন্য আনসারগুলো আমার দেখে দিতে হয়। ওকে, তাহলে আমরা প্রথমে আনসার করবো হচ্ছে 2 নাম্বার এবং 3 নাম্বার। 2 এবং 3 নাম্বার এখান থেকে যে এমসিকিউগুলো আসে সেগুলো আমরা আনসার করব। সবাই 2 নাম্বার দিয়ে আনসার করো। 2 নাম্বার, সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি? মুনাফা অর্জন, শিল্প স্থাপন, সমাজ কল্যাণ, অবকাঠামোগত উন্নয়ন। 2 নাম্বার দিয়ে আনসার করো। ফার্স্ট 5 সেকেন্ডের বেশি সময় নিতে পারবা না এমসিকিউতে। ফার্স্ট 2 নাম্বার দিয়ে আনসার করো সবাই সবাই। দ্রুত দ্রুত, খুব দ্রুত আনসার দেখতে চাই, সবার আনসার দেখতে চাই আমি। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি? ইব্রাহিম সবার আগে উত্তর দিয়েছে 2 এর সি। ইব্রাহিম বলছে দেখালাইছি কইয়া দিমু। কারে কইয়া দিবা ইব্রাহিম? সাজ্জাদ বলতে চাচ্ছে, এটা সাজ্জাদ। কইয়া দিমু কইও না। তাজিকুল ইসলাম ওর বলছে 2 এর সি, সাজ্জাদুল ইসলাম বলছে 2 এর সি। সবাই সবাই সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি? ফার্স্ট, বেশিক্ষণ সময় দেওয়া যাবে না এমসিকিউর জন্য। ওকে, ওর বলতেছে 3 এর সি। আরিয়ান ইসলাম শামীম বলতেছে জি কি আবার সি নাম্বার। আরহাম বলতেছে 2 এর সি। সৃষ্টি দাস বলতেছে 2 এর সি। বাকিরা কই? ফার্স্ট, সুপার ফাস্ট আনসার করো। ওকে, সৃষ্টি বলতেছে 3 এর সি। সাজ্জাদ বলছে 3 এর সি। 3ও আনসার করে ফেলতেছ। আমদানি ও রপ্তানি খাত নিয়ে যে অর্থায়ন আলোচনা করে, আমি বলছি না আমদানি রপ্তানি নিয়ে যে আলোচনা করবে ও হচ্ছে এটা। পড়ানোর সময় বলছি আমদানি রপ্তানি যাকে দেখবো এটা হচ্ছে আনসার। তাহলে প্রথমে 2 এর আনসার নিয়ে নিই আমরা। গুড, ভেরি গুড। 2 এর আনসার হচ্ছে আমাদের সমাজ কল্যাণ, সরকারি অর্থায়নের মূল লক্ষ্য। আর 3 এর আনসার কি? আমদানি রপ্তানি দেখা মানে আনসার কি হবে বলো? আমদানি রপ্তানি দেখা মানে হচ্ছে আনসার আন্তর্জাতিক অর্থায়ন। তাহলে একটা হচ্ছে 2 এর আনসার সমাজ কল্যাণ, আর 3 এর আনসার হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। ভেরি গুড ভেরি গুড, সবার আনসার সঠিক হচ্ছে। এরপর
আমরা এর পরবর্তী ধাপে চলে যাই। সবচেয়ে কঠিন প্রশ্ন 6 নাম্বার, সবচেয়ে কঠিন প্রশ্ন হচ্ছে 6 নাম্বার। দেখো 6 নাম্বার প্রশ্ন, এই প্রশ্নটা একটু কমন হবে, এটা পরীক্ষা আসতে পারে, ইজি। 6 নাম্বার দিয়ে আনসার করো। তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে কি বলে? ফার্স্ট, তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে কি বলে? বলো বলো বলো। 6 নাম্বার দিয়ে আনসার করো স্যার, 6 নাম্বার। ওকে, সাজ্জাদ বলছে 6 এ, ইব্রাহিম বলছে 6 এ, তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন বলে বলতেছে সবাই। বাকিরা? নুসরাত ইমা বলছে 6 এ, নুসরাত সাইমা বলছে 6 বি। কে বলছে এ, কে বলতেছে বি? বাকিরা কই? বাকিরা? স্যার 4। আরিয়ান বলতেছে কি 4। ওরূপ বলতেছে 6 এ। হ্যাঁ, একদম ইজি না স্যার? তহবিল সংগ্রহ ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে কি বলে? অর্থায়ন বলে। অর্থায়ন বলে, একদম কমন, প্রথমে পড়াইছি। কি বলে স্যার? অর্থায়ন বলে। 7 নাম্বার আনসার করো তো। অব্যবসায় প্রতিষ্ঠান অর্থায়নের মূল উদ্দেশ্য কি? 7 নাম্বার আনসার করো। 7, বিনিয়োগ, মুনাফা, মুনাফা বন্টন, অর্থের উৎস চিহ্নিত করুন। দেখি 7 নাম্বার পারো কিনা। 7 নাম্বার 7। ইয়েস, শিপ্রা দাস বলছে অর্থায়ন। গুড, ভেরি গুড। 7 নাম্বারটা আনসার করো। অব্যবসায় প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি? 7, নাম্বার 7। এখন আনসার পাচ্ছি না। সাজ্জাদুল ইসলাম বলছে 7 ডি, অব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়নের উদ্দেশ্য 7 ডি বলছে। বাকিরা কই? ফার্স্ট আনসার করা ট্রাই করো একটু সবাই, দ্রুত। নুসরাত সাইমা বলছে যে 7 বি। ওকে, নুসরাত সাইমা অব্যবসায় প্রতিষ্ঠান বলছে, এটা একটু খেয়াল করো। অব্যবসায় প্রতিষ্ঠান যারা ব্যবসা করার জন্য আসে নাই, ওদের মূল উদ্দেশ্য কি? তারপর আমাকে নুসরাত ইমা বলছে 7 এ, প্রসেনজিৎ বলছে 7 ডি, তারপর তাজিকুল ইসলাম ওর বলছে 7 বি, কামরুন নাহার বলছে 7 ডি, কে বলতেছে এ, কে বলতেছে বি, কে বলতেছে ডি, শিপ্রা দাস বলতেছে 7 বি। অব্যবসায় প্রতিষ্ঠান মানে কি বলেছিলাম? মসজিদ, মন্দির, মাদ্রাসা, এতিমখানা, বৃদ্ধাশ্রম। ওরা কি বিনিয়োগ করবে? না, ওরা তো দান নিয়ে চলে, হবে না। ওরা মুনাফা করবে? না, অব্যবসায় প্রতিষ্ঠান মুনাফার জন্য নয়। তারপর ওরা মুনাফা না হলে বন্টন কেমনে করবে? রাইট অ্যান্সার হচ্ছে অর্থের উৎস চিহ্নিতকরণ। অব্যবসায় প্রতিষ্ঠান অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে অর্থের উৎস চিহ্নিতকরণ। এটা যদি ব্যবসায়ী বলতো তখন এর আনসার মুনাফা। অব্যবসায় প্রতিষ্ঠানের উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। যারা ডি নাম্বার দিয়েছে তাদের হয়েছে, বাকিদের আনসার ভুল। দেখছো, তোমরা অলরেডি ভুল করা শুরু করতেছো, তোমরা অলরেডি ভুল করা শুরু করতেছো। এরপর 8 আর 9 এর আনসার দিবে একসাথে। আগে 8 নাম্বারের একটা একটা, এরপর 9। প্রথমে 8, এরপর 9। দেখে 8 নাম্বার আনসার করো। নগদ অর্থ মুনাফার মধ্যে সম্পর্ক কেমন? একমুখী, দ্বিমুখী, বিপরীতমুখী, সমমুখী? ফার্স্ট 8 নাম্বার দিয়ে আনসার করো খুব দ্রুত। 8 নাম্বার, নগদ অর্থ মুনাফার মধ্যে সম্পর্ক কেমন? এগুলাই দেখবা কালকে ফাইন্যান্স পরীক্ষায় পাবা, যখন পরীক্ষা হবে 8 তারিখ। 8 নাম্বার দিয়ে আনসার করো। কামরুন নাহার বলছে 8 সি, সাজ্জাদুল ইসলাম বলছে সি। ভেরি গুড। নগদ অর্থ মুনাফার মধ্যে সম্পর্ক কেমন? বাকিরা জানাও দ্রুত। নুসরাত ইমা বলছে সি, সাজ্জাদুল ইসলাম বলছে 8 সি। ওকে, বাকিরা? ওর বলছে 8 সি। ভেরি গুড, সবাই বলতেছে 8 সি। তাহলে নগদ অর্থ মুনাফার মধ্যে আমরা জানি সম্পর্ক হচ্ছে বিপরীত। নগদ টাকা বেশি রাখলে মুনাফা কম হবে, নগদ টাকা কম রাখলে মুনাফা বেশি, বিপরীত, আপ ডাউন করে। গুড, রাইট আনসার হচ্ছে বিপরীতমুখী। এবার 9 নাম্বার আনসার করো। মেশিনপত্র ক্রয়, কাঁচামাল ক্রয়, শ্রমিকদের মজুরি প্রদান কোন ধরনের অর্থায়নের অন্তর্ভুক্ত? দেখো যা যা পড়াইছি সেখান থেকে এমসিকিউ আসতেছে। যা যা পড়াইছি, পারিবারিক, সরকারি, কারবারি নাকি আন্তর্জাতিক? দেখি স্যার এগুলো কোন ধরনের অর্থায়নের অন্তর্ভুক্ত। 9 নাম্বার। ওকে, এটার নামটা কি? সোমাইয়া। সোমাইয়া বলছে 9 এর আনসার হচ্ছে গ নাম্বার। সুমাইয়া বলতেছে। বাকিরা সুপার ফাস্ট আনসার করতে হবে, এত লেট করলে হবে না। ওকে, ওর বলতেছে 9 এর সি। কামরুন নাহার মেনশন করেছে, ধন্যবাদ। তুষি বিশ্বাস বলতেছে 9 এর গ।
তারপর বাকিরা অনেক স্লো তোমরা টাইপ করতে অনেক স্লো, টাস 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 টাইপ করতে হবে আনসার। এমডি ইব্রাহিম বলছে 9 তাহলে মেশিনপত্র ক্রয় এগুলো ব্যবসার জন্য কিনবো, কাঁচামাল ক্রয় ব্যবসার জন্য, শ্রমিকদের মজুরি এগুলো হচ্ছে ব্যবসায়ী, তার মানে এটা হচ্ছে কারবারি অর্থায়ন, এটা পারিবারিক অর্থায়ন না, সরকারিও না, আন্তর্জাতিকও না। গুড, ভেরি গুড, তোমরা পারতেছো, কিছু কিছু পারতেছো না, কিছু কিছু পারতেছো। এরপর 11 নম্বর আনসার করো। 11 নাম্বার সবাই 11 নাম্বার দিয়ে আনসার করো, 5 সেকেন্ড সময়। 11 নাম্বার, সম্পদ বৃদ্ধির জন্য মুনাফা সংরক্ষণ কোন সিদ্ধান্তের অন্তর্ভুক্ত? আর্থিক সিদ্ধান্ত, বিনিয়োগ সিদ্ধান্ত, মূলধন কাঠামো নাকি লভ্যাংশ সিদ্ধান্ত? 11 নাম্বার দিয়ে আনসার করো। সম্পদ বৃদ্ধির জন্য মুনাফা সংরক্ষণ কোন ধরনের সিদ্ধান্ত? সুপারফাস্ট। সাজ্জাদ বলছে 11 ডি। ওকে, বাকিটা জানাও। এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এটা অর্থায়নের কার্যাবলী থেকেই করছে, কিন্তু একটু গুড়াই পেঁচাই করছে, কিন্তু সেম অর্থায়নের কার্যাবলী থেকে করছে। যাদের কনসেপ্ট ক্লিয়ার, প্রথম থেকে ক্লাসে ছিল, তারা ইজিলি পারবা। সম্পদ বৃদ্ধির জন্য মুনাফা সংরক্ষণ কোন সিদ্ধান্তের অন্তর্ভুক্ত? আরিয়ান ইসলাম শামীম বলতেছে খ, প্রসেনজিৎ বলতেছে 11 বি, বিনিয়োগ সিদ্ধান্ত বলতেছে প্রসেনজিৎ। নুসরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম, তুমি মাত্র ক্লাসে আসছো, ক্লাসও শুরু হয়েছে এখন মাত্র। ভাইয়া খ বলতেছে এখন কে? শামীম। শিপ্রা দাস বলতেছে 11 ক, শিপ্রা দাস বলতেছে 11 খ কন্টিনিউয়াসলি। তুষি বিশ্বাস বলতেছে 11 গ। নুসরাত বলতেছে সি। দেখো কে বলতেছে বি, কে বলতেছে সি, কে বলতেছে ডি। আনসার তো একটা হবে, তার মানে বাকিদের ভুল হচ্ছে। ফাইন্যান্সের এমসিকিউতে তোমরা নাম্বার কম পাবা আমার মনে হচ্ছে, ভুল করতেছো তোমরা। রাইট আনসার হচ্ছে লভ্যাংশ সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? সম্পদ বৃদ্ধির জন্য মুনাফা রেখে দিচ্ছি, এটা হচ্ছে অর্থায়নের 4 নাম্বার কার্যাবলী। আমার সম্পদ বাড়ার জন্য আমি মুনাফা রেখে দিচ্ছি, মুনাফা হয়েছিল, ওদের দিচ্ছি না শেয়ার হোল্ডারদের, তাহলে আমি কি সিদ্ধান্ত নিচ্ছি? এটা লভ্যাংশ সিদ্ধান্ত। প্রশ্নটা আসছে অর্থায়নের কার্যাবলী থেকে, যখন অর্থায়নের কার্যাবলী পড়েছি তখন। দেখে 12 নম্বরটা করো। সম্পদ সর্বোচ্চকরণ নীতির মূল লক্ষ্য কী? আমি চাচ্ছি সম্পদ হাইয়েস্ট করার জন্য, এটার মূল লক্ষ্য কী? চলতি সম্পদ বৃদ্ধি, নিট সম্পদ বৃদ্ধি, স্থায়ী সম্পদ বৃদ্ধি নাকি মুনাফা বৃদ্ধি? 12 নম্বরটা কার হয়ে দেখি? 12 নম্বর আনসার করো। 12 নম্বর, যাদের ভুল হচ্ছে তারা কারেকশন ঠিক করে নাও। 12 নাম্বার, সম্পদ সর্বোচ্চকরণ নীতির মূল লক্ষ্য কী? এরপর আমরা কয়েকটা সৃজনশীল সলভ করব, দেখি আমরা পারি কিনা। যা যা স্যারে পড়াইছে সেখান থেকে সৃজনশীল পারি কিনা আমরা দেখব। 12 নাম্বার হচ্ছে নুসরাত জাহান বলতেছে সি, স্থায়ী সম্পত্তি বৃদ্ধি। বাকিরা জানাও 12 নাম্বারের আনসার কি হবে, বাকিরা একটু জানাও। ওকে, ইব্রাহিম বলছে সি, সাজ্জাদুল ইসলাম বলছে সি, সবাই বলতেছে সি। 12 নাম্বার সবাই বলতেছে 12 নাম্বারের আনসার হচ্ছে কি স্যার? সি নাম্বার। কিন্তু 12 নাম্বারের আনসার আমরা সি নাম্বার তো নিতে পারতেছি না স্যার। স্থায়ী সম্পত্তি বৃদ্ধি করব, সম্পদ বৃদ্ধিকরণ। দেখো অর্থায়নে দ্বিতীয় লক্ষ্য পড়াইছে হচ্ছে সম্পদ সর্বাধিকরণ, সম্পদ সর্বাধিকরণ। তাহলে আমি কি এখানে স্থায়ী সম্পদের বৃদ্ধির কথা বলছি? বাড়ি, গাড়ি, জমি এগুলো বাড়ানোর কথা বলছি না। সম্পদ সর্বাধিকরণ মানে হচ্ছে শেয়ারের মূল্য বৃদ্ধিকরণ, শেয়ারের মূল্য বৃদ্ধিকরণ। তাহলে শেয়ারের মূল্য বৃদ্ধিকরণ মানে কি? নিট সম্পত্তি বৃদ্ধিকরণ। আলটিমেটলি আমার নিট সম্পদ বাড়তে হবে। রাইট অ্যান্সার হচ্ছে বি। তোমরা দেখতেছো অনেক 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 ভুল করতেছো, তোমাদের আরও ভালো করে পড়তে হবে, আরও ক্লিয়ার করতে হবে জিনিসগুলা। দেখো কতগুলো এমসিকিউ আছে, অনেক এমসিকিউ আছে, এগুলো তোমরা ইজিলি কী করতে পারবা? নিজে নিজে সলভ করতে পারবা। এরপর আমার সাথে একটা সর্বশেষ এমসিকিউ সলভ করে 46 নাম্বার, 46 নাম্বার 46। অর্থায়নের প্রধান কাজ কোনটি? কোনটি অর্থায়নের প্রধান কাজ? দ্রুত 46, অর্থায়নের প্রধান কাজ কোনটি? তোমাদের পরীক্ষার আগে আমি আবার একটা ফাইনাল ক্লাস নেব, যেখানে একদম সব কিছু ক্লিয়ার করে দেবো। আজকে তো বেসিক পড়াচ্ছি, পরীক্ষার আগে সাজেশন যে এমসিকিউগুলো পড়াবো এগুলো আসবে। বলো 46-এর সি বলতে সাজ্জাদুল ইসলাম, তহবিল সংরক্ষণ, এটা অধ্যয়নের প্রধান কাজ। অর্থায়নের কাজ যখন পড়াইছে ওখানে আমি বলে দিছি অর্থায়নের প্রধান বা মূল কাজ কোনটি। এমডি ইব্রাহিম বলছে বি, ভেরি গুড। বাকিরা কই? বাকিরা জানা অর্থায়নের প্রধান কাজ কোনটি? সুমাইয়া বলতেছে 46-এর গ, ওকে ভেরি গুড। বাকিরা? নুসরাত ইমা বলছে 46-এর ডি। নুসরাত ইমাকে মাইক দিতে হবে একটা, নুসরাত ইমা কন্টিনিউয়াসলি ভুল করতেছে।
কন্টিনিউয়াসলি বল। অর্থায়নের প্রধান কাজ হচ্ছে তহবিল সংগ্রহ। অর্থায়নের দেখো, অর্থায়নের প্রথম কাজ বললে তহবিল সংগ্রহ, অর্থায়নের প্রধান কাজ বললে তহবিল সংগ্রহ, অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বললেও তহবিল সংগ্রহ আনসার। বুঝছি? যাই বলুক না গেল আনসার তহবিল সংগ্রহ, প্রধান কাজ, প্রথম কাজ, গুরুত্বপূর্ণ কাজ। ঠিক করে নাও, কত ল্যাকিংস আছে দেখো তোমাদের মধ্যে, ঠিক করে নাও। এরপর আমরা কয়েকটা সিকিউ সলভ করে দেখি পারি কিনা আমরা। 2 নাম্বার দেখো, অর্থায়নের কার্যাবলী থেকে প্রশ্ন এসেছে। 2 নাম্বার জনাব আরমান। গ নাম্বারে কি কোথা থেকে প্রশ্ন আসছে দেখো, জনাব আরমানের মেশিন ক্রয়ের সিদ্ধান্তটি অর্থায়নের কোন কার্যাবলীর অন্তর্ভুক্ত? অর্থায়নের কার্যাবলী থেকে প্রশ্ন আসছে। অর্থায়নের কার্যাবলী হচ্ছে 4টা: তহবিল সংগ্রহ, মূলধন বাজেটিং সিদ্ধান্ত, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, তহবিল বন্টন ও মুনাফা বন্টন। এইটা 4টা কার্যাবলীর মধ্যে যে কোনো একটা আনসার হবে। জনাব আরমান তার ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে 20 লক্ষ টাকা দিয়ে একটি নতুন মেশিন ক্রয় করে। মেশিন ক্রয়ের পরও তার হাতে নগদ অর্থ থাকে। অন্যদিকে জনাব পারভেজ লাগবে না, এই যতটুকু। জনাব আরমান 20 লক্ষ টাকা দিয়ে মেশিন ক্রয় করেন। এই মেশিন ক্রয় করার সিদ্ধান্তটাকে আমি অর্থায়নের কোন কার্যাবলী বলবো? যে 4টা বলছি এখান থেকে যে কোনো একটা আনসার হবে। যে 4টা বলেছি সেখান থেকে যে কোনো একটা আনসার হবে। ওকে স্যার, কথা বোঝা যাচ্ছে না। ও, কথা কি চলে গেছে? এখন ঠিক আছে কিনা দেখো তো সাউন্ড। এখন সাউন্ড ঠিক আছে? এখন সাউন্ড ঠিক আছে কিনা দেখো তো। সাউন্ড এখন ঠিক আছে? এখন জানো তো স্যার সাউন্ড ঠিক আছে কিনা এখন? হ্যাঁ সাউন্ড ঠিক আছে। না 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 ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা অর্থায়নের 4টা কার্যাবলী পড়েছিলাম। এখান থেকে আনসার কি হবে? জনাব আরমান মেশিন কিনছে, লং টার্ম সিদ্ধান্ত নিয়েছে, মেশিন কিন্তু অনেক বছরের জন্য। গুড। নুসরাত জাহান বলতে তহবিল বন্টন। তাজুল ইসলাম বলতেছে মূলধন বাজেটিং। সাউন্ড ঠিক আছে স্যার, ঠিক আছে। তাহলে এটা আনসার কর গ নাম্বার। আরমানের মেশিন ক্রয়ের সিদ্ধান্তটি কোন কার্যাবলী? 4টা কার্যাবলী পড়াইছি না? তহবিল সংগ্রহ, মূলধন বাজেটিং সিদ্ধান্ত মানে লং টার্ম বিনিয়োগ করবো কিনা, তারপরে যে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, আর 4 নাম্বারটা হচ্ছে কি আমাদের তহবিল বন্টন ও লভ্যাংশ বন্টন। তো এখানে আরমান মেশিন কিনছে লাভের আশায়। মেশিনটা অনেক বছরের জন্য কিনছে, লং টার্ম ইনভেস্ট করছে। তাহলে আনসার কি হবে? গ নাম্বার। ইব্রাহিম বলছে মূলধন বাজেটিং। ওকে, বাকিরা বলো মেশিন ক্রয়ের সিদ্ধান্তটি কোন কার্যাবলী? আমরা পড়ছি স্যার কোন কার্যাবলী, একদম সহজ। 4টা কার্যাবলী খুব ভালোভাবে পড়াইছি। নুসরাতিমা বলছে মূলধন বাজেটিং, এতক্ষণ পর নুসরাতিমা লাইনে আসছে। শিবপ্রদাস বলতেছে মূলধন বাজেটিং। গুড, ভেরি গুড। লং টার্ম ইনভেস্ট করা হচ্ছে মূলধন বাজেটিং। মেশিন কিনা, বিনিয়োগ করবো কি করবো না, কোথায় কি বিনিয়োগ করবে, ওটা হচ্ছে মূলধন বাজেটিং। গুড, ভেরি গুড। তুষি বিশ্বাস বলতেছে মূলধন বাজেটিং, রাইট আনসার। গ নাম্বার। উদ্দীপক উল্লেখিত জনাব পারভেজ অর্থায়নের কোন নীতি অনুসরণ না করার কারণে ক্ষতির সম্মুখীন হয়েছেন? এবার নীতি থেকে প্রশ্ন করছে, নীতি 3টা থেকে যখন একটা আনসার হবে। জনাব পারভেজ কি করছে দেখো, জনাব পারভেজ বেশি লাভের আশায় মূলধনের পুরোটাই তার ব্যবসায় বিনিয়োগ করেন। ফলে কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছেন না, কাঁচামাল ক্রয় করতে ব্যর্থ হচ্ছেন। পড়াইছি না কোন নীতি এটা? ও হাতে নগদ টাকা রাখে না, সবগুলো ইনভেস্ট করে ফেলছে। তাহলে বেশি ইনভেস্ট করলে হাতে নগদ টাকা থাকবে না। তাহলে এটা আছে কোন নীতি? আনসার হবে বলো। তারল্য বনাম মুনাফা নীতি বলছে সাজ্জাদুল ইসলাম। বাকিরা জানাও কোন নীতি? যা যা পড়াইছি দেখো সেগুলো থেকে প্রশ্ন আসবে, ওইগুলাই আনসার করতে হবে, একদম ইজি। বাকিরা একটু জানাও তো স্যার কোন নীতি হবে? গুড, ভেরি গুড। শিবপ্রকাশ বলতেছে তারল্য নীতি, রাইট আনসার। বাকিরা স্যার? ভাইয়া চক্রবৃদ্ধি মুনাফার সুদ কি? চক্রবৃদ্ধি তো 3য় অধ্যায় পড়াবো, অর্থ সময় মূল্য। এখানে চক্রবৃদ্ধি কোত্থেকে নিয়ে আসছো আরিয়ান ইসলাম? যেটা এটার আনসার চাচ্ছি আমি। চক্রবৃদ্ধি মানে বছরে একাধিকবার সুদ গণনা করা, আর সে বছরে একাধিকবার সুদ গণনার ফলে যে মুনাফাটা পাবা সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সুদ। আচ্ছা, নুসরাত জাহান বলতে তারল্য নীতি, ভেরি গুড। রাইট আনসার হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি, অর্থাৎ তারল্য নীতির রাইট আনসার। বেশি টাকা বিনিয়োগ করলে হাতে নগদ টাকা থাকবে না, কম বিনিয়োগ করলে মুনাফা থাকবে না। এটা হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি। গুড, ভেরি গুড। আরহাম আজলান বলছে তারল্য মুনাফা নীতি। তুষি বিশ্বাস বলছে তারল্য বনাম মুনাফা নীতি। ভেরি গুড, তোমরা পারবা। তাহলে আমরা প্রথম অধ্যায়টা বলা যায় শেষ করলাম। এখন তোমার মাথা থেকে একটু লোড কমে যাবে, আমার একটা অধ্যায় শেষ।
মাঝখানে কিছুদিন বন্ধ আছে, একটা একটা অধ্যায় শেষ করব। বুঝতে পারছি? এই আস্তে আস্তে তোমাদের মাথার লোড কমানোর জন্য মূলত একটা একটা ক্লাস তোমাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে প্রথম অধ্যায় বেসিক ক্লিয়ার করলাম, কিছু এমসিকিউ সলভ করলাম, সিকিউ সলভ করাচ্ছি, তোমরা পারতেছো। এখন তোমাদের কাজ হচ্ছে বাসায় বসে অধ্যায়ের বাকি সিকিউগুলো সলভ করে ফেলা, স্যারা যা যা পড়াইছে। যারা ক্লাসে লেট করে যুক্ত হয়েছে প্রথম থেকে আবার ক্লাসটা দেখবা, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। পরের ক্লাস কিন্তু আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থের সময় মূল্য। এই অধ্যায়টা অনেক বড়, তাই এটা আমাদের 2-3 পার্ট করে শেষ করতে হবে। অর্থের সময় মূল্য কিছুক্ষণ পরে আমি ক্লাস শুরু করব 6টার দিকে, সবাই আবার লাইভ ক্লাসে যুক্ত থাকবা। 3টা পার্ট করাবো, আজকে, কালকে, পরশু। এভাবেই অর্থের সময় মূল্যটা আমি তোমাদের শেষ করিয়ে দিব। এরপর আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব, দীর্ঘমেয়াদী অর্থায়ন, মূলধন বাজেটিং, ঝুঁকি ও মুনাফার হার। সবগুলো অধ্যায় আমি পড়াই দিব, জাস্ট নিয়মিত লাইভ ক্লাসে যুক্ত থাকবা। কিছুক্ষণ পর আবার ক্লাস শুরু হবে, একটু রেস্ট নিয়ে নাও তোমরা, ঠিক আছে? দেখা হচ্ছে, পেজের সাথে যুক্ত থাকো। কিছুক্ষণ পরে লাইভ শুরু হবে 6টার দিকে। আসসালামু আলাইকুম সবাইকে, একটু রেস্ট নিয়ে নাও তোমরা, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। স্যার পরের ক্লাস কখন করাবেন? পরের ক্লাস স্যার আমরা শুরু করবো হচ্ছে 6টার দিকে, মাঝখানে একটু রেস্ট নিব এবং তৃতীয় অধ্যায় শুরু করবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় তৃতীয় অধ্যায়, অর্থের সময় মূল্য। বন্ধুদের বলে রাখো, বন্ধুদের মেনশন করে দিয়ে রাখো, সবাইকে দেখতে চাই আমি। ওকে জি স্যার, ক্লাস শেষ স্যার। আচ্ছা, অনেকে বলতে স্যার সৃজনশীল আরেকটা ধরেন না, আরেকটা ধরতাম। এখানে সেম টাইপেরই আসবে, কার্যাবলী থেকে, নীতি থেকে, এগুলো থেকে প্রশ্ন আসবে। যাক, তোমাদের রিকোয়েস্ট যেহেতু করছো, আরেকটা ধরি সৃজনশীল। 4 নাম্বারটা ধরি, কোন ধরনের সিদ্ধান্ত থেকে পারো কিনা। ওকে, আরেকটা সলভ করি তাহলে। নর্থওয়ে কোম্পানির আন্তর্জাতিক মোবাইল সেট ব্যবসায়ের সাথে জড়িত। কোম্পানিটা বাংলাদেশের বাজারে প্রবেশের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে। ওকে, লং টার্ম সিদ্ধান্ত নিতে যাচ্ছে। যথাযথ নিয়মে কোম্পানিটি কাজ শুরু করে নতুন পরিকল্পনা নিতে গিয়ে কোম্পানিটি আর্থিক সংকটে পড়ে, তাই তারা শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নেয়। উদ্দীপকে নর্থওয়ে কোম্পানির শেয়ার বিক্রি কোন ধরনের সিদ্ধান্ত? কোন ধরনের সিদ্ধান্ত এটা? অর্থায়নের 4টা কার্যাবলী পড়েছে, ওখান থেকে একটা দিয়ে আনসার করো। কোন ধরনের সিদ্ধান্ত বলো? আমি আসবো পেইড ব্যাচের ক্লাস না থাকলে। ভাই আবার কি হ্যাঁ, সন্ধ্যা 6টা থেকে ক্লাস নিব, তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য শেষ করাবো। আগে এটা আনসার করো। শেয়ার বিক্রি কোন ধরনের সিদ্ধান্ত? 4টা পড়াইছি, অর্থায়নের কার্যাবলী, এখান থেকে একটা আনসার হবে। বলো স্যার। তহবিল সংগ্রহ বলতেছে, তহবিল সংগ্রহ। আমি সাজ্জাদ ইসলাম বলতে তহবিল সংগ্রহ, এখানে জিজ্ঞেস করছে কোন ধরনের সিদ্ধান্ত? শেয়ার বিক্রি। বলো। বাকিরা জানাও স্যার, বাকিরা আনসার করো। তহবিল সংগ্রহ। শিবপ্রা দাস বলতে তহবিল সংগ্রহ, ভেরি গুড। টাকা লাগতেছে, শেয়ার বিক্রি করব, এটা হচ্ছে তহবিল সংগ্রহ। টাকা কালেক্ট করতেছি, শেয়ার বিক্রি করে, তাহলে এটাকে আমরা বলি কি? তহবিল সংগ্রহ। ইয়াস স্যার, সাজ্জাদুল ইসলাম বলতে তহবিল সংগ্রহ, রাইট আনসার। উদ্দীপকের নর্থওয়ে কোম্পানির শেয়ার বিক্রির সিদ্ধান্ত কি যথার্থ কিনা? হ্যাঁ, যথার্থ, অবশ্যই যথার্থ। কারণ শেয়ার বিক্রি করে দীর্ঘমেয়াদের জন্য তহবিল সংগ্রহ করা যায়, যেটা ওই কোম্পানির জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখি তাহলে লাস্ট ওয়ান, 5 নাম্বার, দ্রুত আনসার করতে হবে। উদ্দীপক অর্থায়নের কোন কার্যাবলীর কথা বলা হয়েছে? আবার কার কার্যাবলী? মিস্টার রহমান স্কয়ার লিমিটেডের একজন আর্থিক ব্যবস্থাপক, তার কোম্পানির ব্যাংকে 50 লক্ষ টাকা জমা আছে। তিনি উক্ত টাকা 3টি প্রকল্পে বিনিয়োগ করেন, 3টাতে বিনিয়োগ করে দিছে। প্রথম প্রকল্পে তিনি ক্ষতির সম্মুখীন হন, কিন্তু দ্বিতীয় তৃতীয় মুনাফা অর্জন করেন। উদ্দীপক অর্থায়নের কোন কার্যাবলীর কথা উল্লেখ আছে? দেখি ফার্স্ট কে আনসার করতে পারে, দ্রুত। 50 লক্ষ টাকা 3টা প্রকল্পে বিনিয়োগ করে ফেলছে। কোন কার্যাবলী? অর্থ বিনিয়োগ করছে, কোন কার্যাবলী? এটা আনসার করো। 5 নাম্বারটা আনসার করো। 5, মিস্টার রহমান। মূলধন বাজেটিং বলতে সাজ্জাদুল ইসলাম। বাকিরা দেখছো, এই অধ্যায় থেকে কিন্তু তোমরা পারতেছো, যেখান থেকে প্রশ্ন করি না কেন তোমরা পারবা। এই অধ্যায়টা কনসেপ্ট ক্লিয়ার করে দিছি আমি তোমাদের। টাকা বিনিয়োগ করছে, এটা হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্য। নীতি জিজ্ঞেস করে না স্যার, এখানে কার্যাবলী জিজ্ঞেস করছে, যে নীতি না। নীতি জিজ্ঞেস করলে ওইটা আনসার হতো, এখানে জিজ্ঞেস করছে কার্যাবলী, নীতির আনসার হবে না। কার্যাবলী আছে 4টা, কার্যাবলী থেকে আনসার করতে হবে। শিবপ্রদাস বলছে পোর্টফোলিও নীতি। স্যার প্রশ্ন করছে কার্যাবলী থেকে, তোমরা নীতি থেকে কেন আনসার করতেছো? প্রশ্ন করছে হচ্ছে কার্যাবলী থেকে, তোমরা নীতি থেকে আনসার করতেছো কেন? কার্যাবলী হচ্ছে কি? কার্যাবলী থেকে আনসার হচ্ছে, রাইট আনসার হচ্ছে কি? মূলধন বাজেটিং। কোথাও বিনিয়োগ করলে এটাকে বলে মূলধন বাজেটিং।
গ নাম্বার। আর গ নাম্বারে বলছে কোন নীতি, ক নাম্বারে কোন নীতি, তখন এর আনসার পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি। তাহলে গ এর আনসার হচ্ছে মূলধন বাজেটিং আর কোন নীতি, এটা হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি। ভেরি গুড, তোমরা যতগুলা শিখিয়ে ধরলাম তোমরা পারতেছো, গুড, ভেরি গুড। তুষি বিশ্বাস বলতেছে তহবিল সংগ্রহ। তুষি বিশ্বাস মাইর খাবা তুমি, এখানে সংগ্রহ করতেছে, ও টাকা বিনিয়োগ করছে, যে সংগ্রহ কোথায় করতেছে, মাইর দেওয়া দরকার তোমাদের। হ্যাঁ এখন লাইনে আসছে মূলধন বাজেটিং, মূলধন বাজেটিং, মূলধন বাজেটিং। জি স্যার, শিবপ্রদাস আর তুষি বিশ্বাস, তোমাদের আমি ক্যামেরার ভিতরে গিয়ে মাইর দিয়ে আসবো এখন। ওকে, তাহলে প্রথম অধ্যায় ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার স্যার, আমি একদম ক্লিয়ার করে দিয়েছি কোথা থেকে প্রশ্ন আসবে, কী কী আসবে সলভ করে দিলাম। তোমাদের কাজ হচ্ছে সলভ করা। কিছুক্ষণ পর তৃতীয় অধ্যায় নিয়ে ক্লাস শুরু করবো, সবাই ক্লাসে যুক্ত থাকবা। তৃতীয় অধ্যায়ে 2-3টা পার্ট করে ক্লাস নিব, আজকে একটা নিয়ে নেবো, বাকিগুলো কালকে। অর্থের সময়মূল্য অধ্যায়টা অনেক বড়, আস্তে আস্তে শেষ করতে হবে। সো দেখা হচ্ছে কিছুক্ষণ পর, সবাই লাইভ ক্লাসে যুক্ত থাকবা, 6টার দিকে শুরু হবে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা, বাই বাই।